গাজীপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল চলাচল বন্ধ। শিডিউল বিপর্যয়ে ভোগান্তি, 7 ঘণ্টাতেও উদ্ধার হয়নি বগি। শান্তি বজায় রেখেই দেশের উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ, নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী। জাতিসংঘ চত্বরে বৃক্ষরোপণ, এসডিজি বাস্তবায়নে অগ্রগতির জন্য বিশেষ সম্মাননা। প্রধানমন্ত্রীর নির্দেশনার 15 দিন পর বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব বসানোর জায়গা পরিদর্শনে 2 মন্ত্রী। দায় চাপালেন সিভিল এভিয়েশনের ওপর, অনিশ্চয়তায় প্রবাসীরা। ইভ্যালির রাসেল একদিনের রিমান্ডে, চেয়ারম্যান কারাগারে। উল্টো পথে হাঁটছে গ্রাহকরা, আদালতের সামনে মানববন্ধন। চটকদের বিজ্ঞাপন বন্ধে হাইকোর্টের রুল। এবং বাণিজ্যের নতুন হাব হবে মহেশখালী। মাতারবাড়িতে বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি গড়ে উঠছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। 2024 সালেই কার্যক্রম শুরু। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। 7 ঘণ্টা ধরে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার করা যায়নি গাজীপুরে মালবাহী ট্রেনের লাইনচ্যুত 3টি বগি। এতে মারাত্মক শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে ঢাকা থেকে যাত্রা বাতিল হয়েছে কিশোরগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেনের। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। লাইনের ওপর ওপাশেই পড়ে রয়েছে বগি, ভেঙে গেছে স্লিপার ও বিভিন্ন যন্ত্রাংশ। এতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ মঙ্গলবার সকাল থেকে। স্টেশন মাস্টার ও স্থানীয়রা জানান, টঙ্গী জংশনে প্রবেশের সময় বিকট শব্দে 3টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটির মাঝখানের একটি বগি উল্টে দূরে পড়ে যায়, আর 2টি বগি লাইনের উপর আছড়ে পড়ে। এতে এই রেলপথে দুপাশে আটকা পড়ে ট্রেনের অসংখ্য যাত্রী। উল্টাপাল্টা করে লাইন দিয়েছে, লাইন দেওয়ার পরে অ্যাক্সিডেন্ট পয়েন্টের থেকে তখন মাঝখানের বগিটি মোটামুটি লাইন সিটটা করে আছে। একটা সিটে পড়ে গেছে আর চাক্কা আপনার সাথে সাথে 3-4টা আবার খুলে গেছে। ট্রেন লাইনচ্যুতির ঘটনায় মারাত্মক শিডিউল বিপর্যয়ে পড়েছে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের বেশ কয়েকটি ট্রেন। কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশনে অসংখ্য যাত্রী ভিড় করেন, কেউ কেউ টিকিটও ফেরত দেন। 9:30টায় এখানে স্টেশনে বলছি, এই পর্যন্ত ট্রেন আসবে না, বেরোনো শিউর দিতেছে না। বাচ্চাটা চলে যাচ্ছে অনেক দূর, 5 ঘন্টার অতিক্রম হয়ে গেছে অলরেডি। অপেক্ষা তো কতটুকু করবো, কখন যে আমরা যে অবসান হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ঝামেলা থাকলে তো বলবে যে এমন সময় আসবে, কি ঝামেলা হয়েছে এটা তো বলা উচিত। আমি টিকিট ক্যান্সেল করব নাকি ডিসাইড করব, বাচ্চা নিয়ে আসছি, কোনো ডিসিশন নাই। এভাবে হরিলুটের মতো চলতেছে, কোনো তথ্য পাওয়ার উপায় নাই। এদিকে দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে 5 সদস্যের তদন্ত কমিটির কথা বলছে রেলওয়ে। বিভাগীয় পরিবহন কর্মকর্তা আহ্বায়ক হিসেবে কাজ করবেন, আরও 4 জন কর্মকর্তা তার সাথে থাকবেন। 3 দিন অফিসিয়ালি টাইম দিয়েছি, 3 দিনের মধ্যে ওনারা তদন্ত রিপোর্ট দিবেন। দুর্ঘটনাস্থল স্বাভাবিক করতে রেলওয়ের 35 জন কর্মকর্তা কর্মচারী কাজ করছে বলে জানা গেছে। সাদিয়া আফরিন, সময় সংবাদ। এই মুহূর্তে টঙ্গী জংশনে আছেন সহকর্মী রাজিবুল হাসান এবং কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি সালেহীর কাছে। সালেহী, এখন কমলাপুর রেল স্টেশনের এই প্ল্যাটফর্মে যে যাত্রীরা অপেক্ষা করছেন তারা মূলত সিলেটগামী ট্রেন কালনী এক্সপ্রেসের যাত্রী এবং সুবর্ণ ট্রেন যেটি যাবে চট্টগ্রাম, তারা সেই পথের যাত্রী। কিন্তু সেই ট্রেন দুটো আসলে কখন যাবে সেটা এখান থেকে নির্দিষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না। সুতরাং মানুষের ভোগান্তি কিন্তু চরমে, সব মানুষ এখানে অপেক্ষা করছেন। 3:30টার ট্রেন কালনী এক্সপ্রেস এখন পর্যন্ত কখন যাবে এটি আসলে স্টেশনের পক্ষ থেকে বলা সম্ভব হচ্ছে না, কারণ ঘটনাস্থলের ওই জায়গা আসলে কখন নাগাদ উদ্ধার করা সম্ভব হবে সেটি আসলে তারা নির্দিষ্টভাবে বলতে পারছে না। ঠিক একইভাবে চট্টগ্রামের যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন। বলা যেতে পারে যে দুপুরের পর থেকে বিশেষ করে সিলেট এবং চট্টগ্রামের যতগুলো ট্রেন এখানে রয়েছে সবগুলো ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয় এটা কিন্তু ঘটেছে আজকে, এবং এখন পর্যন্ত মানুষের ভোগান্তি কিন্তু চরমে। আমি একটু আগে যেটা জানিয়েছিলাম যে ঢাকা থেকে কিশোরগঞ্জ এক্সপ্রেস, যেটি কিশোরগঞ্জের ট্রেন, সেই ট্রেনের যাত্রা কিন্তু ইতোমধ্যেই বাতিল করা হয়েছে এবং বাতিল করে সেটি আসলে
যাত্রীদেরকে টাকা ফেরত দেওয়া হচ্ছে। যাত্রীরা অনেকেই সারাদিন ধরে অপেক্ষা করেছেন, 5-6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করার পর যারা টাকা নিয়ে এখন তারা কিন্তু অন্য কোনো উপায়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এখনও যারা অপেক্ষা করছেন তারা সিলেট এবং চট্টগ্রামের যাত্রী। এখান থেকে আসলে কোন ট্রেনটি কখন ছাড়বে সেটি বলতে পারছেন না, যে কারণে যাত্রীরা এখানে অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করছেন। অনেকেই আবার ইতোমধ্যে রেল স্টেশনের পক্ষ থেকে আসলে বলা হয়েছে যারা সিলেটের ট্রেন কালনিতে করে যারা সিলেটে যেতে চান তারা চাইলে এই মুহূর্তে আসলে ট্রেনের টিকিট ফেরত দিয়ে তারা টাকা নিতে পারবেন। সুতরাং অনেকেই আবার অতিরিক্ত সময় বিলম্ব হচ্ছে, যেই কারণে কিন্তু তারা এখন সেটিও কিন্তু করছেন। অনেকেই সেটি আবার হচ্ছে যে টিকিট ফেরত দিয়ে, সিলেটেরও অনেক যাত্রী যারা টিকিট ফেরত দিয়ে আসলে এই অন্য কোনো উপায়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। এখন পর্যন্ত একটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে, কিশোরগঞ্জ এক্সপ্রেসের। কালনী এক্সপ্রেস এবং সুবর্ণ এক্সপ্রেস ট্রেন এই দুটি সিলেট এবং চট্টগ্রামে কখন যাবে তার কোনো নিশ্চয়তা নাই। এই ফাঁকে ছোট্ট করে একটু বলতে চাই আসলে যে সারা দেশে রেলের যেই ট্র্যাক এবং যে লাইনগুলো রয়েছে তার 80% জরাজীর্ণ এবং মেয়াদ উত্তীর্ণ। সুতরাং একেবারেই এই বছরের শুরুতে লকডাউনের পর থেকে যখন থেকে এই ট্রেন যাত্রা শুরু হয়েছে এখন পর্যন্ত আজকে অন্তত 50টি এরকম সব দুর্ঘটনা ঘটেছে, যাতে আসলে যাত্রীদের দুর্ভোগ কিন্তু অনেকাংশে বেড়েছে। তো আমরা এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন বিলম্ব যাত্রার সর্বশেষ খবর। যাব গাজীপুরে দুর্ঘটনা কবলিত স্থানে, সেখানে আছেন রিপোর্টার রাজিবুল হাসান। রাজীব। সালেহীন প্রায় 7 ঘন্টা পর এখানে কিন্তু 3টি যে বগি লাইনচ্যুত হয়েছিল সেই বগিগুলো এরই মধ্যে উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এখন কাজ শুরু হবে যে এই যে লাইন মেরামতের কাজ, যেখানে স্লিপার এবং অন্যান্য যে যন্ত্রাংশ ভেঙে গেছে সেই যন্ত্রাংশগুলো মেরামত করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ক্রেন দিয়ে এখানে এই ক্রেনের সামনেই ঠিক 3টি বগি পড়েছিল, যে বগিগুলো কিন্তু এখন আর নেই। তারা এই ক্রেন দিয়ে তুলে এগুলো ঢাকা পাঠিয়েছেন। এই যখন অবস্থা তখন কিন্তু এই যে টঙ্গী জংশন, এই টঙ্গী জংশনের দুই পাশে অর্থাৎ সিলেট এবং চট্টগ্রাম থেকে যেসব যাত্রীরা ঢাকার উদ্দেশ্যে আসলে যাত্রা করেছিল সকালে, কিংবা যাদের দরকার ছিল ঢাকায় রাজধানীতে, এবং রাজধানী থেকে যারা চট্টগ্রাম এবং সিলেটের উদ্দেশ্যে বেরিয়েছিল তাদের কিন্তু দুর্ভোগের শেষ নেই। সালিহীন বলছিলেন সে কথা। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে লাইনটি টঙ্গী জংশনের 3 নাম্বার এবং 4 নাম্বার লাইনটি, এই দুইটি লাইনই কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে, যে কারণে কিন্তু এখন সময় লাগবে যে লাইনের যে মেরামতের কাজ সেটি কিন্তু এখন করা শুরু হবে। বগিগুলো কিন্তু এরই মধ্যে ঢাকায় পাঠানো হয়েছে। এই যখন অবস্থা তখন এর আগেও বলছিলাম যে ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি কিন্তু এখনো পর্যন্ত জানিনি। তবে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ এবং 3 কার্যদিবসের মধ্যে এই যে দুর্ঘটনা এবং দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাবেন বলে তারা জানিয়েছেন। আরেকটি বিষয় বলি যে উৎসুক জনতা কিন্তু চারদিক থেকে এই যে উদ্ধার কাজ চলছে সেই উদ্ধার কাজ দেখছেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত আসলে লাইন স্বাভাবিক হয়নি। প্রায় 7 ঘন্টা যাবৎ চট্টগ্রাম এবং সিলেট যে রেল লাইন সেই রেল লাইনে কিন্তু ট্রেন চলাচল করছে না। তবে এই জংশন দিয়ে অন্য একটি যে লাইন রয়েছে উত্তরবঙ্গের সঙ্গে সেটি স্বাভাবিক রয়েছে, ট্রেন চলাচল করছে। আর এখনো পর্যন্ত যদি সর্বশেষ বলি যে এই যে স্টেশনে যে 2টি লাইন মেরামত করতে আরো সময় লাগবে। আসলে রাত কয়টা নাগাদ এটি স্বাভাবিক হয় ট্রেন চলাচল সেটি এখনো বলা যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে সবশেষ টঙ্গী থেকে। টঙ্গী জংশন থেকে দুর্ঘটনায় কবলিত ট্রেনের বগি উদ্ধারের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হাসান, এবং তার আগে কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রীদের ভোগান্তির খবর জানাচ্ছিলেন রিপোর্টার নাজমুস সালেহী। শান্তি ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তি বজায় রেখেই দেশের উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। নিউ ইয়র্কে স্থানীয় সময় সোমবার সকালে জাতিসংঘ সদর দফতর চত্বরে মুজিব শতবর্ষ উপলক্ষে একটি গাছের চারা রোপণ ও একটি বেঞ্চ উৎসর্গ করে এ কথা বলেন প্রধানমন্ত্রী। একই দিন টেকসই উন্নয়ন শীর্ষক এক ভার্চুয়াল কনফারেন্সে অংশ নিয়ে সরকার প্রধান বলেন, গরিব দেশগুলোর করোনা টিকা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতির জন্য বিশেষ সম্মাননায় ভূষিত করা হয় প্রধানমন্ত্রীকে। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে ব্যস্ত সময় শুরু হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সোমবার সকালে জাতিসংঘ চত্বরে পৌঁছান তিনি। মুজিব শতবর্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর নাম এখন শান্তির প্রতীক হয়ে স্থাপিত হলো খোদ জাতিসংঘ সদর দপ্তরের মূল চত্বরে। সেখানকার উত্তর লনের বাগানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে তার বাণী সম্বলিত একটি বেঞ্চ বা উন্মুক্ত বসার জায়গা উৎসর্গ করেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় সেখানে একটি গাছের চারাও রোপণ করেন তিনি। উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। এ সময় শান্তিরক্ষা মিশনে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। সেখানে শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতি ও আদর্শের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, এই ঘটনা বাংলাদেশের জন্য ঐতিহাসিক। একটা বিশেষ দিন, এত চমৎকার একটা জায়গায় এই চেয়ার উৎসর্গ করা হলো এবং একটা বৃক্ষরোপণ করা হলো, যেটা শতবর্ষের উপর এই বৃক্ষটা টিকে থাকবে এবং শান্তির বারতাই বয়ে বেড়াবে। তিনি জানান, শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রেখেই দেশের উন্নয়ন নিশ্চিত করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। শান্তি ছাড়া কখনো কোনো দেশের উন্নতি হয় না, তো এটা আমরা নিজেরা খুব ভালো বুঝি। একটা শান্তিপূর্ণ পরিবেশেই সবসময় উন্নতি হওয়া সম্ভব। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আমন্ত্রণে জলবায়ু বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুদ্ধদ্বার এই বৈঠকে তিনি জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্ব নেতাদের আরও শক্তিশালী ভূমিকা নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, জলবায়ু ক্ষতির সম্মুখীন হয়েও বাংলাদেশ এক্ষেত্রে বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। পরে টেকসই উন্নয়ন শীর্ষক এক ভার্চুয়াল কনফারেন্সে যোগ দেন সরকার প্রধান। এতে উন্নয়ন লক্ষ্যমাত্রায় বাংলাদেশের সন্তোষজনক অগ্রগতিতে বিশেষ সম্মাননায় ভূষিত হন শেখ হাসিনা। মূল বক্তা হিসেবে তিনি বলেন, 2030 সাল নাগাদ এই লক্ষ্য পূরণে জাতিসংঘ ও বৈশ্বিক সহায়তা অব্যাহত রাখতে হবে। Our SDG journey builds on this success. No single country can achieve this agenda alone. There are many poor countries. They cannot buy vaccines, so it should make available to them. জাতিসংঘের 76তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা এখন নিউ ইয়র্কে। রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। রাষ্ট্র এবং সরকার প্রধানদের যে বিতর্ক পর্ব অনুষ্ঠিত হবে, সেখানে শুরুর দিকেই বক্তব্য রাখবেন মার্কিন প্রেসিডেন্ট, আর এতে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। সরকারের বিরুদ্ধে অতিমাত্রায় কৌশল করতে গিয়ে বিএনপি এখন আস্থাহীনতার ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে তার দফতরি ব্রিফিংয়ে তিনি একথা বলেন। দলীয় শীর্ষ নেতৃত্বের হটকারিতা আর সরকারের বিরুদ্ধে অতিমাত্রায় কৌশল করতে গিয়ে বিএনপি এখন আস্থাহীনতার ফাঁদে পড়েছে। এ ফাঁদ থেকে তারা বেরিয়ে আসতে পারছে না। বেরিয়ে আসতে চাইলেও তাদের নেতিবাচক আর দুর্নিয়ন্ত্রিত রিমোট কন্ট্রোলের রাজনীতি নিজেদের সংকটকে আরও গভীরে নিমজ্জিত করেছে। তারা চর্চা করে দ্বৈত নীতি। এ কারণে বিএনপি প্রার্থীদের উপর ভোটারদের আস্থাহীনতা তৈরি হয়েছে। বেগম খালেদা জিয়া গৃহবন্দী এবং দলের নেতাকর্মীরা অসংখ্য মামলা মাথায় নিয়ে ঘুরছে, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মী সহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে কৃষক দলের নবগঠিত কমিটির অনুষ্ঠান শেষে তিনি এই আহ্বান জানান। চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকে গৃহে অন্তরীণ। আমাদের প্রায় 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা শুধু মামলা। এই একটা অবস্থার প্রেক্ষিতে আমাদের যেটা দায়িত্ব, সে দায়িত্ব হচ্ছে নিজেদেরকে সংগঠিত করে ঐক্য সৃষ্টি করে সবাইকে নিয়ে যেন কাজ করা হয়। সময় সংবাদে আরও থাকছে, 15 দফা দাবিতে সারা দেশে ট্রাক মালিক শ্রমিকদের 72 ঘন্টার কর্মবিরতি। চট্টগ্রাম বন্দরে ডেলিভারি বন্ধ, টিসিবির পণ্য বিক্রি ব্যাহত। প্রধানমন্ত্রীর নির্দেশনার 15 দিন পেরিয়ে গেলেও বিমানবন্দরে করোনা পরীক্ষার কোনো ব্যবস্থা হয়নি এখনও। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে RT-PCR ল্যাব বসানোর জায়গা পরিদর্শনে গিয়ে দুই মন্ত্রী জানালেন নতুন সিদ্ধান্তের কথা।
কার পার্কিংয়ের ছাদে নয়, বিমানবন্দরের ভেতরেই বসবে ল্যাব। সময় লাগবে আরও অন্তত 1 সপ্তাহ। সময়ক্ষেপণের দায় গিয়ে পড়েছে সিভিল এভিয়েশনের ওপর। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পেরিয়ে গেছে 15 দিন। বিমানবন্দরে প্রবাসীদের কোভিড পরীক্ষার ল্যাব বসানোর জন্য নির্ধারিত স্থানে এখনও নেই কোনো তোড়জোড়। এমন অবস্থার মধ্যেই পিসিআর ল্যাব স্থাপন বিষয়ে মঙ্গলবার সকালে বিমানবন্দরে যান স্বাস্থ্যমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব, সিভিল এভিয়েশন চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে ঘণ্টাখানেক বৈঠকের পর সরকারের 2 মন্ত্রী জানালেন, নির্ধারিত স্থানে ল্যাব বসানোর অবকাঠামো তৈরিতে লাগবে আরও কিছু সময়। তাই আপাতত বিমানবন্দরের ভেতরেই বসানো হবে ল্যাব। এখানে ছাদ রেডি করতে তোমার সপ্তাহ 10 দিন লাগবেই। ভিতরে যে জায়গা আছে এটা কিন্তু জায়গা রেডি। আমি আশা করছি যে যদি এরা ওদের কথার মধ্যে যদি ঠিক থাকে তাহলে আশা করি যে এই সপ্তাহের মধ্যে এইটা চালু হয়ে যাবে। এখানে যারা ল্যাব বসাবে, যাদেরকে কাজ দেওয়া হয়েছে, তারা সেই জায়গায় আপাতত ছোট আকারে, কারণ বড় জায়গা নাই, তো সেখানে ল্যাব তারা কার্যক্রম শুরু করে দিবে যত তাড়াতাড়ি সম্ভব। এ সময় কালো তালিকাভুক্ত 2টি প্রতিষ্ঠানকে ল্যাব বসানোর অনুমতি দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান স্বাস্থ্যমন্ত্রী। পরে রাজধানীতে আরেকটি অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, সিভিল এভিয়েশন ল্যাব বসানোর জায়গা না দেয়ায় এতদিন আটকে ছিল কাজ। এয়ারপোর্টের ল্যাব এখনো ওনারা বসায় নেই, জায়গায় দিতে পারে না। আমি নিজে দেখে দিয়ে আসতে হলো যে এইটাই হলো, এইখানে তৈরি হোক ল্যাবটা। খোলা মাঠ দেখাই দিচ্ছে, খোলা মাঠে কি কখনো ল্যাব তৈরি করা যায়? মন্ত্রী যায় ল্যাবের কোন জায়গায় ল্যাব বসবে এটা দেখার কথা না। এদিকে আরব আমিরাত বিমানবন্দরে র্যাপিড পিসিআরে কোভিড পরীক্ষার শর্ত দিলেও আপাতত আরটি-পিসিআরই হতে যাচ্ছে পরীক্ষা। এতে কাজে ফেরা নিয়ে সংশয়ে প্রবাসীরা। কালকেও আমি এখানে আসছি, আইসা দেখছি খালি এই যে ঝাড় চাপাই হচ্ছে, এই যে কার্পেটিং করছে। ল্যাব তো তৈরি করবে, ওনারা কিছু করে নাই। দুবাইতে র্যাপিড চাইছে, তো উনি যে এটা বলছে ওই টেস্টে তো আমরা দুবাইতে যেতে পারবো না, ওনারা গ্রহণ করবে না, তো আমরা কিভাবে যাবো? আমার আর 3 দিন মাত্র ভিসার মেয়াদ আছে, যদি না যেতে পারি তাহলে আমার ভিসাটা যাইব, টিকিটটা যাইব, তাহলে আমরা প্রবাসীরা কই যাবো? গত মাসে বিমানে চড়ার 6 ঘন্টা আগে প্রবাসী শ্রমিকদের কোভিড পরীক্ষায় নেগেটিভ সনদের শর্ত দেয় সংযুক্ত আরব আমিরাত। যে কারণে বিমানবন্দরে ল্যাব না থাকায় অনিশ্চয়তায় পড়ে যায় প্রবাসীদের কর্মস্থলে ফেরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ধানমন্ডি থানায় প্রতারণা মামলায় ইভ্যালির সিইও রাসেলকে ফের 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের রিমান্ড ও জামিন আবেদন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে 3 দিনের রিমান্ড শেষে তাদেরকে আদালতে হাজির করা হয়। এদিন ধানমন্ডি থানায় প্রতারণা মামলায় তাদের 7 দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই আদেশ দেন। তদন্ত করার জন্য এবং তদন্ত সঠিক ঘটনা উদ্ঘাটনের জন্য রিমান্ডের প্রয়োজন। টাকা পাবে কি না পাবে সেটা পরের বিষয়। রাষ্ট্রপক্ষ থেকে বক্তব্য ছিল যে সুষ্ঠু তদন্তের সাথে তাদেরকে 7 দিনে পুলিশ রিমান্ড মঞ্জুর করা হবে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে রাসেলকে 1 দিনে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এদিকে আদালতের সামনে মানববন্ধন করেছেন ইভ্যালির ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। সকালে সিএমএম আদালতের পাশের সড়কে তারা মানববন্ধন করেন। বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন তারা। যানজট এড়াতে এবং আদালতের কার্যক্রম স্বাভাবিক রাখতে তাদের সরে যাওয়ার অনুরোধ করে পুলিশ। এ সময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। পরে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। মানববন্ধনে ব্যবসায়ীরা দাবি করেন, রাসেল ও শামীমা নাসরিনকে মুক্তি দিলে আবার সচল হবে ইভ্যালি। এতে অল্প সময়ে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব বলেও মনে করেন তারা। আমাদেরকে দেখার মতো, বলার মতো কোনো লোক নাই। গ্রাহকের বেঁচে থাকার জন্য ই কমার্সকে আমরা মুক্তি যাচ্ছি। ইভ্যালি ই অরেঞ্জ কেলেঙ্কারির পর গ্রাহকদের সুরক্ষায় নির্দেশনা দিলেন দেশের উচ্চ আদালত। চটকদার, লোভনীয় আর অসত্য তথ্য দিয়ে করা বিজ্ঞাপন বন্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে বিজ্ঞাপনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া কেন বেআইনি হবে না জানতে চেয়েছেন আদালত। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে অ্যাটর্নি জেনারেল জানান,
ই কমার্স ব্যবসার প্রতারণা ঠেকাতে শিগগিরই নীতিমালা ও আইন করা জরুরি। মাধ্যমে ই-ভ্যালিতে অর্ডার করছিলাম, দিয়ে গেছে। চটকদার এমন বিজ্ঞাপনকে পুঁজি করে অল্প সময়ের মধ্যে লাখ লাখ ক্রেতা ও গ্রাহকের দোরগোড়ায় পৌঁছায় ই কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালি। কিন্তু পণ্য বাবদ গ্রাহক ও বিভিন্ন মার্চেন্ট প্রতিষ্ঠান থেকে ৩০০ কোটি টাকা নেয়ার পরও তা ফেরত দেয়নি প্রতিষ্ঠানটি। একই কৌশলে গ্রাহকের ১১০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আরেক ই কমার্স প্রতিষ্ঠান ই অরেঞ্জের বিরুদ্ধেও। মঙ্গলবার জনস্বার্থে করা এক রিটের শুনানি নিয়ে দেশের উচ্চ আদালত জানালেন, ভোক্তা গ্রাহকদের আকৃষ্ট করতে চটকদার, লোভনীয় ও অসত্য বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে হবে। ফ্রডুলেন্ট অ্যাডভার্টাইজমেন্ট যেসব টেলিকাস্ট হচ্ছে এসব কেন বন্ধ করা হবে না? মাননীয় আদালত 3টা টার্মসে এই রুল ইস্যু করেছে, 4 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। হাইকোর্ট রুলে অসত্য বিজ্ঞাপন দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনাও দিয়েছেন। উচ্চ আদালতের এমন নির্দেশনার পর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা সময় সংবাদকে জানান, ই কমার্স প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ভয়ঙ্কর প্রতারণা ঠেকাতে আইন প্রণয়ন জরুরি। ই কমার্স আমার মনে হয় বাংলাদেশে এটা যখন প্রচলিত হচ্ছে, গাইডলাইন এবং আইনটা প্রণয়ন করতে হবে, প্রয়োজনীয় আইনটা করতে হবে। ই-ভ্যালি ও ই অরেঞ্জের প্রতারণার জন্য গ্রাহকদের অসচেতনতা ও অহেতুক লোভকেও দায়ী করেন অ্যাটর্নি জেনারেল। ক্রেতা যারা, তাদেরকে সাবধানতার সাথে এটা দেখতে হবে এবং তারা কিন্তু বুঝতে হবে যে আমরা এটা কিনতে যেয়ে আমরা এই সস্তা দামটা পাবো কীভাবে, তাহলে তো অন্য কারো প্রতারণা করতে হবে, এই প্রতারিত আমরা হব। গ্রাহকের ৩৩৮ কোটি ৬২ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ই-ভ্যালির বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। চলছে মামলা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। মাত্র ১১০০ টাকা বিনিয়োগ করে প্রতি মাসে আয় করতে পারেন ৬০০ টাকা। সেই সঙ্গে প্রথমেই পাওয়া যাবে ৮৫০ টাকার পণ্য। তবে শর্ত, মাস জুড়ে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রতিদিন কয়েক সেকেন্ড বিজ্ঞাপন দেখতে হবে। দেয়া হয় আরও 2টি অফার। গাজীপুরে এমন লোভনীয় অফার দিয়ে প্রায় ২৫,০০০ গ্রাহকের কয়েক কোটি টাকা হাতিয়ে উধাও সহজ লাইফ নামে একটি ই কমার্স প্রতিষ্ঠান। এ অবস্থায় ভুক্তভোগীরা কাশিমপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। রাজিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন জুনায়েদ রুবেল। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যে যত আইডি খুলবেন তার তত বেশি আয়। এলাকায় এমন অফার নিয়ে আবির্ভাব সহজ লাইভ নামে একটি ই কমার্স প্রতিষ্ঠানের। শর্ত, ১১০০ থেকে ২৬০০ টাকায় ৩ ক্যাটাগরিতে গ্রাহকদের প্রথমে খুলতে হবে আইডি, থাকবে পাসওয়ার্ড। প্রতিদিন প্রতিষ্ঠানটির সাইটে পণ্যের বিজ্ঞাপন দেখলেই অ্যাকাউন্টে যুক্ত হবে ২০ টাকা করে। ঘরে বসে এমন সহজে আয়ের খবরে হুমড়ি খেয়ে পড়ে সাধারণ মানুষ। প্রথমে ২-৩ মাস গ্রাহকদের অর্থ পরিশোধ করে, কিন্তু এরপর থেকে নানা অজুহাতে টাকা দিতে শুরু করে গড়িমসি। এভাবে ৯ মাসে কয়েক কোটি টাকা হাতিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানটি। একটা ওয়ালেট তারা ক্যাশ দিবে, আরেকটা ওয়ালেট থেকে তারা আমরা যাতে এখান থেকে পণ্য নিতে পারি, এই যে একটা বিশ্বাস যে আমরা পণ্য পাচ্ছি, পাশাপাশি এখান থেকে বাজার করতে পারছি এবং কিছু ক্যাশ টাকা আমরা পাচ্ছি। সম্প্রতি ভুক্তভোগীরা কাশিমপুরের সবুজ কানন এলাকায় অবস্থান নেয় তালাবদ্ধ অফিসের সামনে। বারবার চেষ্টা করেও গ্রাহকরা মালিকের সন্ধান পাননি। এদিকে www.lively.live.com নামে যে ওয়েবসাইট থেকে ব্যবসা পরিচালনা করা হতো, সেটারও কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। 1 তারিখে গেলাম, 5 তারিখে গেলাম, 10 তারিখে বড় হবে, 10 তারিখে আয় দিয়ে বন্ধ। এ অবস্থায় প্রতারণার বিষয়ে গ্রাহকরা কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটা দিয়েছে, আমরা একটা প্রাথমিক তদন্ত করে দেখতেছি যে আসলে এই বিষয়টা ওরা যেভাবে বলছে বা কি আছে, এগুলো নিয়ে আমরা একটু প্রাথমিকভাবে আমরা একটু তদন্ত করব। অভিযোগে বলা হয়েছে, তাহাজ্জুদ হোসেনের মালিকানাধীন ই কমার্স প্রতিষ্ঠানটি গাজীপুরে চালু হয় গত জানুয়ারিতে। সেপ্টেম্বরের ১২ তারিখ কার্যক্রম বন্ধ করে প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা নিয়ে গা ঢাকা দেয় প্রতিষ্ঠানটি। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির ১২তম সভা শেষে গণমাধ্যমে কথা বলছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাঠের খেলার ব্যাপারে আমি একদম আপনাদেরকে ওপেনলি বলে দিচ্ছি, মাঠের পারফরমেন্স এর সমস্ত ক্রেডিট গোজ টু দ্য প্লেয়ার্স। যারা খেলছে, যারা খেলাচ্ছে, এই যে জিতা, এগুলো আমাদের খেলোয়াড়দের সবচেয়ে বেশি ক্রেডিট গোজ টু দ্য প্লেয়ার্স। এরপর যদি কেউ আসে, তারপরে নেক্সট আসে কোচিং স্টাফ।
তাদেরকে যারা অ্যাসিস্ট করছে। তারপরে যদি কেউ আসে সেটা হচ্ছে তাদের এই বোর্ড থেকে যারা সাপোর্ট সার্ভিসেসগুলো দিচ্ছে। সো এইটা কিন্তু মানে এরা আছে, যেমন ধরেন আকরাম অপারেশনসে একটা সিরিজ হলে, একটা ট্যুর হলে, বাইরে গেলে কি দেশে হোক, প্রচুর কাজ। সেই কাজটা আকরামের টিম ভালোভাবেই করেছে। দুর্জয় টিম করছে আপনার, বিশেষ করে এইচ লেভেলে খালেদ মাহমুদ সুজন হ্যাজ ডান এক্সেলেন্ট ওয়ার্ক, কাজ করে গেছে। আমি বলছি যে যাকে যেখানে কাজটা দেওয়া হয়েছে প্রত্যেকেই করে আসছে, কিন্তু পারফরমেন্স খেলার উই ক্যান অনলি অ্যাসিস্ট সাপোর্ট টিমটা ভালো করার জন্য, কিন্তু আলটিমেট পারফরমেন্স কিন্তু ছেলেদেরই করতে হয়, খেলোয়াড়দের করতে হয়। সো তাদেরকেও কনগ্রেচুলেট করি যে তারা আমাদেরকে অনেকগুলা সফলতা বা সাফল্য এনে দিয়েছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো। এবং এটা যে আমাদের সময় ওরা করতে পেরেছে, সেই জন্য সবচেয়ে বড় ক্রেডিট খেলোয়াড়দেরই যায়। কিন্তু খেলোয়াড়দের বাইরেও আরও কিছু জিনিস আছে, যেমন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আমরা যেরকম আশা করেছিলাম সেরকম করতে পারি নাই, তারপরও কম করা হয়নি। মানে আমরা আজকে এগুলো এই সমস্ত বিষয়ে আলাপ আলোচনা কোথায় কি করেছি। অলরেডি 2টা একাডেমির কাজ শুরু হয়ে, মানে আমরা অনুমোদন আগেই দিয়ে দিয়েছি, এখন হয়ে যাবে চিটাগং এবং সিলেটে, খুলনার কথাও হয়েছে। তো এগুলো সব হচ্ছে। তো এই একাডেমি ছাড়াও অনেকগুলো মাঠের সংস্কার করা হয়েছে, অনেকগুলো স্টেডিয়ামের সংস্কার করা হয়েছে, এবং আমাদের অ্যাসেট হ্যাজ ইনক্রিজড ম্যানিফোল্ড। মানে একটা তো হচ্ছে ক্যাশ টাকা, বাট আমাদের অ্যাসেট আপনার এটা ইজ আনবিলিভেবল, সেটা আমি এখন আপনাদের সামনে বলতে চাই না। সো আমি বলতে চাচ্ছি এগুলো করেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন মোটামুটি একটা শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে। আপনারা যদি অনেক দেশ দেখেন, আমি নাম বলবো না, কাউকে ছোট করার জন্য না, আমাদের সাথে যে সমস্ত দেশ ছিল এবং আমাদের উপরে যে সমস্ত দেশ ছিল, আপনাকে অন্তত 4-5টা দেশের নাম বলে দিতে আপনারা জানেন তারা কি ফিনান্সিয়াল ক্রাইসিসে আছে, আপনারা চিন্তাও করতে পারবেন না। সেই দিক দিয়ে আল্লাহর রহমতে আমাদের বিসিবি ইজ ইন আ স্ট্রং ফুটিং। খেলার যদি কথা বলেন, খেলায় আমাদের এখনো অনেক দূর আরও যাওয়া পথ বাকি আছে। কিন্তু একটা ইনিশিয়াল একটা লেভেলে যে লেভেলটায় আসার দরকার ছিল, যেটা অনেক দিন ধরে আমরা পাইনি, সেই টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে একটা লম্বা সময় কিন্তু আমরা একটা জায়গায় আটকে গিয়েছিলাম। সেই জায়গার থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি, এবং আমরা একটা জিনিস এখন আমরা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট খেলাধুলার মধ্যে, খেলোয়াড়রা বিশ্বাস করে তারা জিততে পারে। খেলোয়াড়রা যে কোনো দলের সাথে খেলতে গেলে বিশ্বাস করে যে তারা জিততে পারে, এটা একটা বিরাট প্লাস পয়েন্ট। টিম ম্যানেজমেন্ট করে, বোর্ড করে, দেশের মানুষ বিশ্বাস করে। দেশের মানুষ বিশ্বাস করতে গিয়ে এমন অবস্থায় গিয়েছে যে হারাটা এখন মানতেই পারে না, কিন্তু আসলে খেলাটাতে হার জিত থাকবেই। ক্রিকেট খেলায় হার জিত থাকবেই। আমি আপনাদেরকে বলছি, আমরা অত শক্তিশালী কোনো দল হইনি এখন পর্যন্ত, অত কোনো ভালো খেলোয়াড় হয়নি। আগে যা ছিলাম তার চেয়ে ইমপ্রুভ করেছি, বিশেষ করে ওডিআইতে, T20 এবং টেস্টে আমরা এখনও অনেক পিছিয়ে আছি, চেষ্টা করছি। তবে এখন এই রিসেন্টলি যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, তাতে করে আমরা বুঝতে পারছি যে আগামী 2 বছরের মধ্যে অন্তত T20-তে বাংলাদেশ একটা ভালো দলে পরিণত হওয়া সম্ভব। এই ছিল বেসিক্যালি কথাবার্তা। সকলকে ধন্যবাদ জানিয়েছি। এবার আপনাদের কিছু জিজ্ঞেস থাকলে সব যদি ঠিক থাকে, আপনি তৃতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হবেন। উই অলসো এক্সপেক্ট দ্যাট। যেহেতু থার্ড টার্ম, আপনার জন্য টপ মোস্ট 3 প্রায়োরিটিস কি হতে পারে নেক্সট বোর্ড? না, প্রথম কথা হচ্ছে এখানে আমি আবার বলে নেই, এইবারের নির্বাচনটা একটু ভিন্ন। আমি আগের থেকেও বলে এসেছি, আবার বলছি। সাধারণত যে জিনিসটা আমি নিজে মনে প্রাণে বিশ্বাস করি, যে নতুন নতুন আইডিয়াস, নতুন নতুন মাইন্ড যদি না আসে ক্রিকেট বোর্ডে, তাহলে নতুন কিছু করাটা আর আইডিয়াগুলো আসে না, সব একই ধারায় চলতে থাকে। সো আমি এবার চাচ্ছি, মনে প্রাণে মনে করি যে নতুন লোকের আসা উচিত। দিস ইজ নাম্বার 1। সেই জন্য এবারই প্রথম আমার জানা মতে, আমি আপনাদেরকে বলেছি, আজকে আবার কনফার্ম করে দিচ্ছি, আমার কোনো প্যানেল নাই। সো এবার কোনো প্যানেল নেই, যে খুশি দাঁড়াতে পারে, ইলেকশন হবে, যে জিতে আসবে আসবে। ওখানটায় যদি আমি জিতে আসি, প্রথম কথা হচ্ছে আমি যদি জিতে আসি, আই উইল কাম অ্যাজ এ ডাইরেক্টর, এবং তখন আমার ফার্স্ট অ্যাপিলটাই থাকবে, যদি আমাকে কেউ তখন বলে যে আমি প্রেসিডেন্ট হতে চাই না এখন, বাট আই এম দেয়ার টু সাপোর্ট।
তারপর কী হবে এটা জানি না, এটা পরের উপর নির্ভর করবে। কিন্তু এখন প্রথম কথা হচ্ছে আমি তো বোর্ডই জানি না কী হবে, কারণ এইবার ফুল না ওইটা বলছি, ওটা তখন বোঝা যাবে। কিন্তু একটা জিনিস দেখেন, প্রত্যেকবার তো একটা প্যানেল থাকে, প্যানেলটা দিলে হয় কি আর কেউ দাঁড়াই না, আনকনটেস্টেড হয়ে যাচ্ছে। এবার তো প্যানেলই নেই, কাজে আমার তো কোনো এমন না কেউ বলতে পারবে যে অমুকে আমার ক্যান্ডিডেট, অমুক আমার ক্যান্ডিডেট, এগুলো কিছু নাই। কাজে ওপেন। আমি আশা করব এবার ইলেকশনটা হোক। মানে গণমাধ্যমে কথা বলছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এতক্ষণ আমরা সেখানেই ছিলাম। একটি তাপবিদ্যুৎ কেন্দ্র বানাতে গিয়ে সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে। মাতারবাড়িতে বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি গড়ে উঠছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। পরিকল্পনা অনুযায়ী 2024 সালেই এর কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে দেশে পণ্য পরিবহনের ব্যয় যেমন সাশ্রয় হবে, তেমনি ব্যবসা বাণিজ্যের নতুন হাবে পরিণত হবে পুরো মহেশখালী এলাকা। কক্সবাজার থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। শত বছর ধরে দেশের ব্যবসায়িক গতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের প্রাণ হিসেবে কাজ করছে সমুদ্র পথের বাণিজ্য। প্রথাগতভাবে বাংলাদেশে পণ্য আমদানি করতে শ্রীলঙ্কার কলম্বো বা সিঙ্গাপুরের বন্দর থেকে লাইটার করে নিয়ে আসতে হয় দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে, কিছু জাহাজ ভেড়ে মংলাতেও। তবে সেসবের আকার ছোট হওয়ায় বাড়তি পরিবহন ব্যয়সহ অপচয় হয় অন্তত 2 সপ্তাহ। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কয়লা আমদানির জন্য তৈরি হয়েছে এই সমুদ্র বন্দর, যার গভীরতা 18.5 মিটার। 250 মিটার প্রশস্ত 14 কিলোমিটার দীর্ঘ চ্যানেলের এই বন্দরটি ক্রমান্বয়ে রূপ নেবে গভীর সমুদ্র বন্দরে। এরই মধ্যে ভারী যন্ত্রাংশ নিয়ে এখানে সরাসরি মাদার ভেসেল ভিড়েছে বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে। ভবিষ্যতে এখানে একটা কোল্ড টার্মিনাল হবে, যেখানে আমরা কয়লা বড় জাহাজে এনে কোল্ড টার্মিনালে রেখে ছোট জাহাজ দিয়ে আমরা এই কয়লাগুলো বাকি জায়গাতে আমরা পৌঁছতে পারবো। এতে কিন্তু লং টার্মে গিয়ে আমরা কস্ট মিনিমাইজ করতে পারবো। জাপানের কারিগরি ও জাইকার আর্থিক সহযোগিতায় গড়ে তোলা হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। 2 ধাপে শেষ হবে এর নির্মাণ কাজ। প্রথম ধাপে 300 মিটার দীর্ঘ একটি মাল্টিপারপাস এবং 460 মিটার দীর্ঘ কন্টেইনার টার্মিনাল গড়ে তোলা হবে। আমাদের টাইমলাইন হচ্ছে 2024 সালের মধ্যে অপারেশন আমরা শুরু করব। অর্থ সেভ হবে এবং আমরা লাভবান হব। এটি চালু হলে নিজেদের সুবিধা তো বটেই, পার্শ্ববর্তী দেশগুলোরও পণ্য খালাসে বাড়তি রাজস্ব পাবে বাংলাদেশ। আমাদের রিজনাল যে সকল দেশগুলো আছে, ভারত, নেপাল, ভুটান, এটার কিন্তু সুবিধা ভোগ করবে, ইভেন মায়ানমারও। সরকারের আশা 17,777 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই গভীর সমুদ্র বন্দর চালু হলে হংকং বা সিঙ্গাপুরের মতো পরিকল্পিত নগরে পরিণত হবে পুরো মহেশখালীর দ্বীপাঞ্চল। বঙ্গোপসাগরের এই মহেশখালী চ্যানেলটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়তে গিয়ে এখানে স্থাপন করা হয়েছে নিজস্ব জেটি, আর পরবর্তীতে এই জেটিগুলো সম্প্রসারণ ঘটিয়েই এখানে স্থাপিত হবে গভীর সমুদ্র বন্দর। বিদ্যুতের পাশাপাশি অর্থনৈতিক সক্ষমতার দিক থেকেও আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। দেবাশিস রায়, সময় সংবাদ, মহেশখালী, কক্সবাজার। 15 দফা দাবিতে সারা দেশে 72 ঘন্টার কর্মবিরতি পালন করছে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি তাদের। এতে ব্যাহত হচ্ছে সুলভ মূল্যে টিসিবির পণ্য বিক্রি। এদিকে এই সংকটের দ্রুত সমাধান না হলে দীর্ঘমেয়াদে রফতানিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা জানিয়েছে বিজিএমইএ। মঙ্গলবার সকাল 6টা থেকে ঠায় দাঁড়িয়ে রয়েছে জরুরি পণ্য পরিবহন কাজে নিয়োজিত ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান। কারণ 24 সেপ্টেম্বর ভোর 6টা পর্যন্ত 72 ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ। তাদের দাবি, নতুন ড্রাইভিং লাইসেন্স দেয়া ও নবায়ন করা সহ সড়কে নানামুখী হয়রানি বন্ধে দীর্ঘদিনেও কোনো সমাধান না পেয়ে বাধ্য হয়েছে এমন কর্মসূচি দিতে। এবার সমাধান না এলে আরও বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি তাদের। যেটা ডেট ফেল হয়েছে সেটা রেনু দেয় না, আর নতুন কোনো লাইসেন্স দেয় না। 10 কিলো একটা গাড়ি আবার রেনুসিংয়ে দেয়। এনে কাগজপাতি সেকেন্ড নামে হয়রানি, নির্যাতন, টাকা 15টা সমস্যা আমরা
চিহ্নিত করছি। যদি আমাদের এই দাবি এই 72 ঘন্টার মধ্যে মানা না হয় আমরা লাগাতার আন্দোলন দিতে আমরা। করোনা ধাক্কা সামলে যখন স্বাভাবিক হতে শুরু করেছে রপ্তানি আদেশ ও অর্থনৈতিক কর্মকাণ্ড, তখন আবারও বাংলাদেশকে ভাবমূর্তি সংকটে ফেলতে পারে এরকম কর্মসূচি। এমন আশঙ্কা তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমই এর। আমাদের সেক্টরটা একটা টাইম বাউন্ড সেক্টর, আমাদের বায়ারদের টাইমে আমাদের চলতে হয়। বাংলাদেশে পরিবহন ক্ষেত্রে কর্মবিরতি আছে 72 ঘন্টা, এটা যদি রং মেসেজ চলে যায়, যেভাবে বায়ার আসছিল আমাদের মনে হয় না কোনো বায়ার জেনে শুনে আবার এখানে কাজ দেবে। সরকার তাদের সাথে বসে একটা সিদ্ধান্তে আসা উচিত। এই কর্মবিরতি চলমান থাকলে টিসিবির সুলভ মূল্যের পণ্য বিক্রির স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব হবে না বলে জানিয়েছে সংস্থাটি। আমাদের সব ডিলারের নিজস্ব ট্রাক নেই। যদি এরকম ধর্মঘট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে স্বাভাবিক ফ্লো ট্রাক ডিস্ট্রিবিউশনে সেই ফ্লোটা ব্যাহত হবে, এটা নিঃসন্দেহে। দাবির যৌক্তিকতা বিবেচনায় সরকার দ্রুত সমাধান করবে এই কর্মবিরতির এমন প্রত্যাশা শ্রমিকদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে এই কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ডেলিভারি অনেকটা বন্ধ হয়ে গেছে। প্রভাব পড়তে শুরু করেছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পণ্য ও কন্টেনার বহনকারী এসব যানবাহনের চালক ও শ্রমিকেরা কর্মবিরতির অংশ হিসেবে বন্দরের সামনে রাস্তায় নেমে মিছিল সমাবেশ করে। 15 দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি শুরু করে তারা। আর এতেই চট্টগ্রাম বন্দরের পণ্য ডেলিভারি মারাত্মকভাবে ব্যাহত হয়। আমদানিকৃত পণ্য নিতে কোনো ট্রাক, কাভার্ড ভ্যান এবং লরি বন্দরে যেমন ঢুকতে পারেনি, তেমনি গতরাতে পণ্য ডেলিভারি নিতে বন্দরে ঢোকা গাড়িগুলোও বের হতে পারেনি। আমি যে ওই যে হালকা লাইসেন্স নিয়ে রাস্তায় যদি বের হয় আমাদেরকে মামলা দেওয়া হচ্ছে। এই ইস্যুটা দেখাইয়া আমাদেরকে বলে 5,000 10,000 টাকা দাও, তখন যদি আমরা টাকা না দেই তখন আমাদেরকে মামলা করে দেয়। 2018 আইন এটা স্থগিত করতে হবে। আমার বন্দরের স্মার্ট কার্ড এটা স্টপ রাখতে হবে। অভিযোগ উঠেছে জাহাজের হুক পয়েন্টে লরি না যাওয়ায় জাহাজ থেকে কন্টেনার নামানো যাচ্ছে না। এ নিয়ে ক্ষতির মুখে পড়ায় ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। এমনিতেই তো ব্যবসায়ীরা সাফার করছে এই ফ্রেট রেটের কারণে। একটা জাহাজের ডিলে সেলিং হবে, পোর্টের ক্ষতি হবে এবং এক্সপোর্টাররা ক্ষতির সম্মুখীন হবে। ইম্পোর্টাররাও কিন্তু সাময়িকভাবে একটা বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। বর্তমানে যে রপ্তানি এবং আমদানি বাণিজ্য চলছে খুব স্মুথলি, সেই ক্ষেত্রে আমরা কোনো পক্ষই আমরা এই ধর্মঘটের পক্ষে না। আমরা চাই যে আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান হোক এবং দেশের আমদানি এবং রপ্তানি বাণিজ্য যাতে এগিয়ে যায়। চট্টগ্রাম বন্দর ও বন্দরের বহির্নোঙরে এই মুহূর্তে 70টি জাহাজের অবস্থান রয়েছে। এছাড়া ডেলিভারিযোগ্য কন্টেনার রয়েছে 4,000-এর বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরও থাকছে, তৃতীয়বারের মতো ক্ষমতায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 170 আসন না পাওয়ায় সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনে ব্যর্থ তার দল। টার্গেট বহুতল ভবনের কর্পোরেট অফিস। গ্রাহক সেজে 7 দিন পর্যবেক্ষণ, তারপর দিনক্ষণ ঠিক করে মিশন। মাত্র কয়েক সেকেন্ডেই যে কোনো ডিজিটাল লক খুলতে পারদর্শী চক্রটাই। পেশাদারি চক্রের কেউ পুলিশের হাতে ধরা পড়লে ছাড়ানোর জন্য রয়েছে একটি আইনজীবী প্যানেলও। 7 সদস্যকে গ্রেফতারের পর এ তথ্য জানিয়েছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর উত্তরার প্যারাডাইস টাওয়ারের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ভবনটির মূল ফাটক দিয়ে ঢুকে লিফটে উঠছে দুজন। 8ম তলায় নেমে সিঁড়ি বেয়ে 9ম তলায় উঠে যান তারা। ঘণ্টা দুয়েক পর ভবনটির একাধিক প্রতিষ্ঠানে চুরি শেষে নিজেদের জামা কাপড় পরিষ্কার করছেন 3 জন। তারপর 8ম তলায় নেমে লিফট ব্যবহার করে নিচে চলে যান তারা। ক্যামেরা নিয়ে গেছে টেকনিক্যাল ডিপার্টমেন্ট, আর আমাদের ক্যাশ টাকা নিয়েছে মোর দেন 6 লাখ। এরকম আরও কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজে একই চক্রের সদস্যদের রাজধানীর সুউচ্চ ভবনে চুরি করতে দেখা যায়। ফুটেজ বিশ্লেষণ করে চক্রের 7 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বহুতল ভবনের কর্পোরেট অফিস তাদের মূল টার্গেট। অন্যের নামে নিবন্ধিত সিম জোগাড় করে দলটি, তারপর সেগুলো ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। 1 সপ্তাহ পর্যবেক্ষণের পর হানা দেয় টার্গেট অফিসে। হেক্সোব্লেড, রেঞ্জ আর স্ক্রুড্রাইভার দিয়ে 10 সেকেন্ডেই খুলে ফেলে যে কোনো ডিজিটাল লক। প্রতিষ্ঠানে কখনো তারা গ্রাহক সেজে যায়, কখনো কোনো সমস্যা সেবা দানকারী প্রতিষ্ঠান হলে কখনো কোনো সমস্যা নিয়ে যায়। ওই বিল্ডিংয়ে যতগুলো এক্সিট এন্ট্রি পয়েন্ট আছে, কখন অফিসটা বন্ধ হয়। আনুমানিক 7 দিন
নিবিড় পর্যবেক্ষণে রাখার পরই তারা চুরির কাজে হাত দেয়। ঢাকা, চট্টগ্রাম সহ বড় বড় শহরে কয়েকশো চুরির সঙ্গে জড়িত চক্রটির প্রধান নাসির পলাতক। দলের কেউ গ্রেফতার হলে তাদের জামিনের ব্যবস্থা করতে আইনজীবী প্যানেল রয়েছে তার। 60টি মামলা, তদন্তাধীন মামলা যেগুলো ক্লু পাওয়া যায়নি ইতিপূর্বে, সেগুলো উদ্ঘাটন হয়েছে ইতিমধ্যে। তারাই করেছে, স্বীকার করেছে, এবং অনেকগুলো আমরা তথ্য প্রমাণও পেয়েছি। অফিস আদালতে চুরি করে যারা এই ধরনের গ্রুপ আছে আর কারা কারা করতে পারে, এই তথ্য আমরা বিস্তারিত নেওয়ার চেষ্টা করছি। বহুতল ভবন কেন্দ্রিক চুরি নিয়ন্ত্রণে নাসিরকে গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। সে 10 বছরের সাজা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দেশে বেড়েছে আত্মহত্যার ঘটনা। সমাজবিজ্ঞানী ও মনোবিজ্ঞানীদের মতে করোনাকালে হতাশা থেকে মানসিক স্বাস্থ্য বিপর্যয় মহামারীতে পরিণত হয়েছে। সে কারণে আত্মহননের মতো এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটছে বলে ধারণা তাদের। আতিকুর রহমান তমালের রিপোর্ট। ব্যাংক কর্মকর্তা শওকত গুরুতর আহত অবস্থায় ঝুলেছিল এই তার কাটার উপর। শওকতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচেনি সে। রাজধানীর সবুজবাগের একটি বহুতল ভবনে থাকতেন শওকত ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী। পরিবারের সদস্যরা ক্যামেরায় কথা বলতে রাজি নয়। তবে নিরাপত্তা কর্মীরা বলছেন শওকত ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। আন্ডারগ্রাউন্ডে ছিলাম, তো শুনছি যে একটা লোক নাকি উপরে থেকে নিচে পড়ে গেছে। আত্মহত্যার পরে ওরা আর কি সহজে শুনতে পারে নাই। পরে যখন বুঝলো যে একজন আত্মহত্যা করছে, শুধু শওকত নন, একই দিন সিলেটে উদ্ধার করা হয় 2 বোনের ঝুলন্ত লাশ। এর আগে রাজধানীর পরিবাগে মেলে এক নারীর মরদেহ। প্রাথমিক তথ্য বলছে তারা সবাই আত্মহত্যা করেছেন। সমাজবিজ্ঞানীদের মতে করোনাকালে মানুষের মধ্যে হতাশা আর মানসিক বৈকল্য দেখা যাচ্ছে। অনেকের দেনা হয়ে গেছে, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারা উভয় সংকটে পড়ে গেছে। অনেকে পরিবার বাইরে ঢাকার বাইরে পাঠিয়ে দিয়ে, যেখানে পরিবার নিয়ে এসেছিল, ছেলে মেয়েদের ভালো লেখাপড়া দেবে, ভালো স্কুলে ভর্তি করেছিল। কিন্তু এই যে প্যান্ডেমিক যেটা আসবে, এই মহামারী, এটা তো ধারণার বাইরে। কাজেই সেখানেও একটা বিপর্যয় দেখা গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে 2019 সালে আত্মহত্যা করেন 9310 জন। পরের বছর সেই সংখ্যা দাঁড়ায় 11259 জনে। করোনা শুরুর বছরের এই সংখ্যাই বলছে আত্মহত্যা বেড়েছে উদ্বেগজনকভাবে। রাষ্ট্র যেটা করতে পারে, সামাজিক নিরাপত্তা দিতে পারে। দাঁড়াবার জন্য যদি ঋণ দেয় সহজ শর্তে, তাহলে অনেক পরিবার দাঁড়িয়ে যায়। তেমনি সমাজেরও কিছু দায় আছে। যিনি আয় হারিয়েছেন তাকে পারিবারিকভাবে, মানসিকভাবে সহযোগিতা করা। আত্মহনন এই পথ থেকে যাতে বিপদগামীরা বেরোতে পারেন, সেজন্য সচেতন হতে হবে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে। সমাজেরও কিছু দায় আছে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরে যুবলীগের বর্ধিত সভায় যোগদানকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সভায় যোগ দিতে আসা কেন্দ্রীয় নেতাদের বরণ করতে সকালে পদপ্রত্যাশী নেতারা কর্মী সমর্থকদের নিয়ে লক্ষ্মীপুর রামগঞ্জ সড়কে অবস্থান নেন। এরই অংশ হিসেবে জেলা যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী সৈয়দ নুরুল আজিম বাবর তার সমর্থকদের নিয়ে মেঘনা রোডের জাইল্লাটোলা এলাকায় অবস্থান নেন। এ সময় জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান AKM সালাহউদ্দিন টিপুর নেতৃত্বে কয়েকশো নেতাকর্মী শোডাউন করে বাবর সমর্থকদের মারধর করে বলে অভিযোগ করা হয়। এতে বাবর সহ অন্তত 20 জন আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুঁজিবাজার সহ অন্যান্য খাতেও বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে সুইজারল্যান্ডের জুরিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে রোড শো এর প্রথম পর্ব শেষ হয়েছে। জুরিখ থেকে বিস্তারিত লুৎফর রহমান বাবুর রিপোর্টে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের জুরিখ রোড শোতে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, সেই সাথে দেশের উন্নয়নের নানা পরিসংখ্যান তুলে ধরা হয়। দিনব্যাপী নানা সেশনের আয়োজন ছিল এই রোড শোতে। তলাবিহীন জুড়ি থেকে আজকের বাংলাদেশ নানা পরিসংখ্যানের মাধ্যমে বিষয়গুলো তুলে ধরেন সংশ্লিষ্টরা। এই রোড শোগুলো হলো অনেক ইনফরমেশনগুলো ওরা জানতে পারে, তাদের ইনভেস্টমেন্ট কতটুকু সিকিউর, তারা যে প্রফিট করবে এটা তারা রিপেট্রিয়েট করতে পারবে না তাদের দেশে। বাংলাদেশের যে গ্রোথ প্রসপেক্ট, এটা কেউ আটকে রাখতে পারবে না, এটা কন্টিনিউয়াসলি গ্রো করছে। আয়োজক সংস্থারা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, এই রোড শোগুলোর মাধ্যমে দেশে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে। এটা খুব পটেনশিয়াল একটা মার্কেট। এই রোড শো থেকেই বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগের
চরমভাবে উৎসাহ পাবে বলে আমি আশা করি। এখানে ইনভেস্টমেন্ট আমরা আসলে দুইটা দিক থেকে চিন্তা করছি, একটা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। তো আমার যেটা মনে হয় যে হয়তো রিসেন্টলি আমরা কিছু পোর্টফোলিও ইনভেস্টমেন্ট দেখতে পারি। আর এতে অংশগ্রহণ করেছিলেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নেতারাও। তারা বলেছেন দেশে বিনিয়োগে যে বাধা তা দূর হলে দেশে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে। বাংলাদেশের ভবিষ্যৎ ব্যবসা উন্নয়নে বিদেশি ইনভেস্টমেন্টের ব্যাপারে ওনারা অনেক আলোচনা করেছেন। আশা করি এটা ফলপ্রসূ হবে। জুরিকের রোড শোতে গেল কয়েক দশকে ধীরে ধীরে বাংলাদেশের উন্নয়নের যে চিত্র ও বর্তমান অর্থনৈতিক অবস্থার বিস্তারিত তুলে ধরেন সংশ্লিষ্টরা। তারা বলেছেন বাংলাদেশের অর্থনীতিতে আরও বেশি কীভাবে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করা যায় এ নিয়ে সংশ্লিষ্টদের আরও বেশি ভাবা দরকার। সুইজারল্যান্ডের জুরিক থেকে মোহাম্মদ লুৎফুমান বাবু, সময় সংবাদ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তৃতীয়বারের মতো কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডো। তবে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 170 আসন জোগাড় করতে ব্যর্থ হয়েছেন তিনি। বিরোধী দল হিসেবে থাকছে এরিন ওট্রুলের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি। আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই জয়ের উৎসবে মাতেন লিবারেল পার্টির নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ে জড়ো হয়ে সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জাস্টিন ট্রুডো। গভীর রাতেই জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। বলেন, করোনা মহামারী মোকাবেলায় জনগণের আস্থার প্রতিদান দিতে চান। With a clear mandate to get Canada through this pandemic and to the brighter days ahead. And my friends, that's exactly what we are ready to do. আমরা নতুন দিনের সূচনা করতে চাই। করোনায় সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করব, আর এটাই গণতন্ত্রের সৌন্দর্য। Dark days we have come through together. এর আগে স্থানীয় সময় সোমবার ভোট দেন সাধারণ মানুষ। নিজ নিজ কেন্দ্রে ভোট দেন জাস্টিন ট্রুডো ও বিরোধী দলীয় নেতা এরিন ওটুল। মূলত কোভিড মোকাবেলায় অর্থনৈতিক পুনরুদ্ধার এবং টিকা সংক্রান্ত নতুন পরিকল্পনা বাস্তবায়নে ভোটারদের ম্যান্ডেট নিতেই এই আগাম নির্বাচন। এই নির্বাচন অন্যবারের নির্বাচনের চেয়ে একেবারেই আলাদা। করোনা মোকাবেলায় সরকারের সিদ্ধান্ত গ্রহণে খুবই গুরুত্বপূর্ণ। ভ্যাকসিন পাসপোর্ট সহ বিভিন্ন নীতি গ্রহণের জন্য এই আগাম নির্বাচন। ভোটাররা সকাল সকাল ভোট দিতে এসেছে। এর আগের বার এমন চিত্র ছিল না। এতেই বোঝা যায় এবারের নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ। কানাডার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিবিসি বলছে, সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য 170 আসন দরকার হলেও ট্রুডোর দল পেয়েছে 156টি। বিশ্লেষকরা বলছেন, করোনা মহামারী মোকাবেলায় নানা পদক্ষেপের কারণে প্রশংসা কুড়িয়েছেন অভিবাসী বান্ধব নেতা ট্রুডো। আর এ কারণেই জনগণের সমর্থন পেয়েছেন তিনি। ট্রুডোর জয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরাও। তবে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের আশায় আগাম নির্বাচনের যে সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রুডো, সে আশা পূরণ হলো না। আর তাই সরকার গঠন করতে পারলেও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে আবারও বিরোধী দলগুলোর বাধার মুখে পড়বেন তিনি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। মানুষের মন ভালো করার অনন্য উদ্যোগের জন্য আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেলেন খুলনার মেয়ে ফাইরুজ ফাইজা বিথার। তিনি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে গোলকিপার্স গ্লোবাল চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড পেয়েছেন। মনের স্কুল নামে একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শত শত মানুষকে মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্যই তার এ পুরস্কার। আফজাল হোসেনের রিপোর্ট। 2015 সালে নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে 193 জন রাষ্ট্রনেতা বসেছিল এক বৈঠকে। সেখানে এসডিজি বা টেকসই উন্নয়নের জন্য 17টি লক্ষ্যের অঙ্গীকার করা হয়। এসব লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্বের নানা প্রান্তে যারা কাজ করছেন তাদের খুঁজে বের করে গোলকিপার্স গ্লোবাল গোল অ্যাওয়ার্ড দেয় বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এবছর এই অ্যাওয়ার্ড বিশ্বের যে 4 জনকে দেওয়া হচ্ছে তাদের একজন বাংলাদেশের খুলনার মেয়ে ফাইরুজ ফাইজা বিথার। খুলনা বিশ্ববিদ্যালয়ের বিবিএর শেষ বর্ষের শিক্ষার্থী বিথার মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করা মনের স্কুল নামে একটি অনলাইন প্ল্যাটফর্মের সহ প্রতিষ্ঠাতা। প্রথমে এই জিনিসটা শুরু করা হচ্ছিল শুধুমাত্র একটা শেয়ারিং এর জায়গার মতো করে, যে আসবে মানুষ মন খুলে কথা বলবে, তার পরিচয় গোপন রাখা হবে এবং তাকে তার যদি সে আমাদের কাছে আপাত দৃষ্টিতে খারাপও মনে হয়ে থাকে তার কোনো কাজ, যে সে খারাপ কিছু করে ফেলেছে, কিন্তু আমরা তাকে সেটা দিয়ে বিচার করব না, আমরা শুধুমাত্র শোনার জন্য একটা জায়গা তৈরি করেছিলাম। প্রতিষ্ঠার মাত্র 3 বছরে 10,000 মানুষকে মানসিক স্বাস্থ্য সেবা দিয়েছেন মনের স্কুল। শুনেছেন মানুষের মনের কথা, খুঁজেছেন সমাধান। এই অ্যাওয়ার্ডটা পাওয়া শুধু আমার জন্য না, আমার পুরা টিম, আমাদের টিমে যত মানুষ আছেন সবার জন্যই অনেক অনুপ্রেরণার। যে
এতদিন হয়তো মনে হচ্ছিল যে না আমরা কি ঠিক দিকে যাচ্ছি কিনা, কিন্তু এখন যখন বুঝতে পারছি যে মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করছে এবং এটাকে রেকগনাইজ করার মতো একটা পর্যায়ে আমরা নিয়ে যেতে পেরেছি, তার মানে হয়তো বা আমরা সঠিক পথে আছি এবং এ পথে এগোলেই আমরা আরো সফলতা হয়তো বা সামনে দেখতে পাবো। ফাইরুজ ছাড়াও আরও 3 জন পাচ্ছেন এই আন্তর্জাতিক স্বীকৃতি। তারা হলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ডেপুটি প্রেসিডেন্ট ফুমজিলো মালাম্বো নুনুকা, কলম্বিয়ার জেনিফার কলপাস ও লাইবেরিয়ার সাট্টা শেরিফ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ হলেন অস্কার ব্রুজন। সাফ চ্যাম্পিয়নশিপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাকে, জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। তার সঙ্গে সাপোর্টিং স্টাফ হিসেবে যোগ দেবেন জাভিয়ার ফ্লোরেজ। এদিকে জাতীয় দল নিয়ে বাফুফের সঙ্গে চুক্তিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন অস্কার ব্রুজন। সেরা ফুটবলারদের নিয়ে দল গড়ে সাফে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নিজের ভবিষ্যৎ ঠিক করতে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের বাসায় অস্কার ব্রুজন। গেল কয়েকদিন ধরে গুঞ্জন, বসুন্ধরা ছেড়ে তিনি দায়িত্ব নিচ্ছেন জাতীয় দলের। অস্কারের চাওয়া বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক হবে অন্তত 1 বছরের, কিন্তু সেখানে জটিলতা তৈরি হয় বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি নিয়ে। আর তাই নভেম্বরে শ্রীলঙ্কায় 4 জাতি টুর্নামেন্টেও নিশ্চিত নয় এই স্প্যানিয়ার্ডের উপস্থিতি। সে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সবচেয়ে ভালো কোচ হবে এবং সে সকল প্লেয়ারদের কি প্রত্যেক ক্লাবের প্লেয়ারদের কি সে চিনে। আমরা এখন জাস্ট আগে সাফ নিয়ে চিন্তা করছি, যেটা সামনে আছে সেটা নিয়ে কথা হচ্ছে, বাকি কথাটা পরে হবে। ব্রুজনের সঙ্গে চুক্তিতে দেশ ছাড়তে হচ্ছে জেমি ডেকে। তার সফর সঙ্গী হচ্ছেন গোলরক্ষক কোচ লেস ক্লেভলি। বসুন্ধরা থেকে যোগ দিচ্ছেন জাভিয়ার ফ্লোরেজ। জেমি ডে এখন চলে যাচ্ছে, সে আগামীকালকে সে তার দেশে ফেরত চলে যাচ্ছে। সে অসুস্থ আছে, সুস্থ হয়ে দেশে ফেরত যাচ্ছে। তার সম্বন্ধে আমাদের সিদ্ধান্তটা আমরা পরে গ্রহণ করব। দেশের ক্লাব ফুটবলে কাজ করার অভিজ্ঞতা থাকায় দল গোছাতে বেগ পেতে হচ্ছে না অস্কারের। তার পরামর্শে বেশ বড়সড় পরিবর্তন আনা হয়েছে 23 সদস্যের দলে। আমি খুবই সন্তুষ্ট, যেভাবে চেয়েছিলাম তার সবই বাফুফে রেখেছে। এখন আমার দায়িত্বটা পালন করতে হবে। দলে কারা থাকবে সব গুছিয়ে এনেছি। আশা করছি দেশের সেরা ফুটবলারদের নিয়ে ভালো কিছু উপহার দিতে পারবো। ব্রুজনের সঙ্গে বাফুফের চুক্তি খণ্ডকালীন, তবে বাতাসে জোর গুঞ্জন সাফে সফল হলে বাড়তে পারে এই মেয়াদ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রীর নির্দেশনার 15 দিন পর বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব বসানোর জায়গা পরিদর্শনে 2 মন্ত্রী। দায় চাপালেন সিভিল এভিয়েশনের ওপর। অনিশ্চয়তায় প্রবাসীরা। শান্তি বজায় রেখেই দেশের উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী। জাতিসংঘের চত্বরে বৃক্ষরোপণ। এসডিজি বাস্তবায়নে অগ্রগতির জন্য বিশেষ সম্মাননা। এবং 8 ঘন্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল চলাচল স্বাভাবিক। গাজীপুরের লাইনচ্যুত মালবাহী ট্রেন উদ্ধার। শিডিউল বিপর্যয়ে ভোগান্তি। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।